দীক্ষা মোহাম্মদ নাসির আলী। স্কুলে বরাবর বাংলা পড়ান শতবাবু সতীনাথ বোস। তিনি সেদিন গরহাজির। হেডমাস্টার মশাই তাই মৌলবী সাহেবকে ডেকে বললেন, শতবাবু আজ আসেননি দেখছি। ফোর্থ ক্লাসে আজকে বাংলার পিরিয়ডটা আপনি কোনো রকমে চালিয়ে দিন গে, কেমন? জি, আচ্ছা, বলে মৌলবী সাহেব রাজি হয়ে গেলেন। রাজি হলেন সত্যি, কিন্তু মনে মনে প্রমাদ গুনলেন। একে তো পড়াতে হবে বাংলা, তাও আবার ফোর্থ ক্লাসে, অর্থাৎ দুষ্টের শিরোমণি লেবুদের ক্লাসে। মৌলবী সাহেব সরল গোবেচারি গোছের লোক। ধর্মপ্রাণ এই নিরীহ লোকটিকে স্কুলের শিক্ষক ছাত্র প্রায় সবাই ভক্তি শ্রদ্ধার চোখে দেখত। তাছাড়া একটু ভয়ও করত। ভয়ের কারণ, স্বয়ং হেডমাস্টার মশাইও মৌলবী সাহেবকে সমীহ করে চলতেন। অনেক কাজেই তিনি মৌলবী সাহেবের পরামর্শ নিতেন। কিন্তু মৌলবী সাহেব নিজে মনে মনে ভয় করতেন লেবুকে। ফোর্থ ক্লাসে ফার্সি পড়াতে গিয়ে লেবুর নিত্যনতুন উৎপাতের জ্বালায় তিনি অস্থির থাকেন। তার ওপর আজ আবার পড়াতে হবে বাংলা। গোলমাল এড়ানোর জন্য তিনি তাই ক্লাসে ঢুকেই এক বুদ্ধি আঁটলেন। বললেন, আজকে ক্লাসে সংক্ষিপ্ত একটি রচনা লিখতে দিচ্ছি তোমাদের। মনে করো 500 করে টাকা দিলাম তোমাদের সবাইকে। সেই টাকা দিয়ে কে কি করবে লিখে দেখাও। কোনোরকম গোলমাল করবে না, আগেই বলে রাখছি। খাতা পেন্সিল নিয়ে রচনা লিখায় মনোযোগ দিল সবাই। লেবু এককণ থেকে উঠে বলল, 500 করে প্রতিজনকে দিলে সে যে অনেক টাকার ব্যাপার, স্যার। 2-5 হাজারেও কুলোবে না। এত টাকা দিয়ে ফেলবেন স্যার? কিছু কমিয়ে দিলেই তো ভালো। লেবুর এই অবান্তর উক্তিতে মৌলবী সাহেব মনে মনে রেগে গেলেন। বাইরে তা প্রকাশ না করে বললেন, যাকে বলে হোপলেস ছেলে, তুমি হয়েছ তাই। বললেই কি আর দেওয়া হলো? বললাম তো, মনে করে নাও 500 করে টাকা তোমরা পেলে। ওহো, তাই বলুন, মনে করতে হবে 500 করে টাকা আপনি দিলেন, বেশ। বলেই লেবু 1 মিনিটে কি যেন লিখে খাতা উল্টে রাখল। মৌলবী সাহেবের তা দৃষ্টি এড়াল না। ঘণ্টা বাজবার আগেই সবার রচনা লেখা শেষ হল। মৌলবী সাহেব খাতা দেখতে লাগলেন। কেউ লিখেছে টাকা পেয়ে ব্যবসা করবে, কেউ দান করবে। কেউ কেউ লিখেছে গায়ে স্কুল করে দেবে। গরিব ছেলেমেয়েরা সেখানে বিনা বেতনে পড়বে। কিন্তু লেবু লিখেছে চমৎকার, 2-4 কথায় রচনা তার শেষ। লিখেছে, কম টাকা হইলে বিশেষ চিন্তাভাবনা করিয়া খরচ করিতাম। 500 টাকা পাইলে নিশ্চিন্তে পায়ের ওপর পা তুলিয়া বসিয়া খাইব। এবার আর মৌলবী সাহেব রাগ চেপে রাখতে পারলেন না। লেবুর কান টেনে দিয়ে বললেন, খাওয়াচ্ছি তোমাকে পায়ের ওপর পা তুলে। এসব কি লিখেছ? হোপলেস কাহাকা বলেই পিঠের ওপর 2 ঘা বসাতে যাবেন। এমন সময় দফতরি এলো একটা নোটিশ নিয়ে। হেডমাস্টারের নোটিশ, টিফিনের ঘণ্টা শুরু হলে 5 মিনিটের জন্য সবাইকে হাজির হতে হবে কমন রুমে। লেবুকে রেহাই দিয়ে মৌলবী সাহেব ছেলেদের নোটিশের মর্ম বুঝিয়ে দিলেন। টিফিনের ঘণ্টায় প্রায় সবাই এসে জড়ো হল কমন রুমে। হেডমাস্টার মশাই বলতে লাগলেন, চণ্ডীতলা ঘোষেদের বাড়ির পাঠশালার বৃদ্ধ পণ্ডিত মশাই বামা পদবাবুকে তোমরা সবাই জানো। আশা করি তোমাদের অনেকেই তার ছাত্র। তার পাঠশালায় পড়ে এখানে এসেছ। কিন্তু বড়ই দুঃখের বিষয়, তিনি তোমাদের নামে আজ এক গুরুতর অভিযোগ করে পাঠিয়েছেন। তোমরা নাকি তার ছাত্রদের অহেতুক ঠাট্টাবিদ্রূপ করো। তার নমুনাও তিনি পাঠিয়েছেন। পাঠশালার দেয়ালে কে যেন ছাত্রদের নামে খড়ি দিয়ে লিখে রেখেছে, বামা পণ্ডিতের পাঠশালা, বিদ্যে হয় না কাঁচকলা, দুহাতে 2 কলম দিয়ে বসিয়ে রাখে গাছতলা। অভিনব এ ছড়া শুনে ছাত্ররা মুচকি মুচকি হাসতে লাগল। হেডমাস্টার আবার বললেন, আমার দৃঢ় ধারণা
এই ছড়ার রচয়িতা তোমাদের ভেতরই রয়েছে। কে সেই কবিবর তা স্বীকার করলে কিছুই আমি বলবো না তাকে, শুধু ভবিষ্যতের জন্য সাবধান করে দেব। তা না হলে বুঝতেই পারছ, অপরাধীকে বের করে কঠিন সাজার ব্যবস্থা করতেই হবে আমাকে। তিনি চুপ করলেন। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এমন সময় মাথা নিচু করে উঠে দাঁড়ালো লেবু। বলল, এ অন্যায় কাজ আমিই করেছি স্যার। অন্যায় বলে তখন বুঝতে পারিনি। কার যে এ কাজ হেডমাস্টার মশাই আগেই তার কিছুটা আঁচ করে রেখেছিলেন। অনুমানটা তার সত্যিই হয়েছে দেখা গেল। এবার তিনি বললেন, অন্যায় করেছ এবং তা স্বীকার করবার সৎসাহস তোমার আছে দেখে এবার আমি কিছুই বললাম না। গুরুজনদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা খুবই অন্যায়, বুঝতেই পারছ। কাজেই বলে রাখছি, ভবিষ্যতে যেন এ ধরনের অন্যায় তোমরা করেছ বলে শুনতে না পাই। আর হ্যাঁ, আরেকটা কাজ তোমাকে করতে হবে। কালকে স্কুলে আসবার পথে পণ্ডিতমশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে তোমাকে। পারবে তো? খুব পারব স্যার। বেশ, থ্যাংক ইউ। তোমরা সবাই এবার টিফিনে যেতে পারো। টিফিনের পরে লেবু আমার সঙ্গে লাইব্রেরি দেখা করে যেও, বলে তিনি চলে গেলেন। একটু পরে লেবু এসে লাইব্রেরি ঢুকলে তিনি বললেন, কাল থেকে তুমি মৌলবী সাহেবের সঙ্গে স্কুলে আসবে, কখনো একলা আসবে না বলা রইল। এ কথা বলার জন্যই তোমাকে আসতে বলেছিলাম। আচ্ছা, এবার তুমি যেতে পারো। লেবু চলে গেল। এই নতুন ব্যবস্থাটা কিন্তু মৌলবী সাহেবের মোটেই মনমতো হল না। তিনি প্রকাশ্যেই বললেন, আমার ঘাড়ে আবার এই ইবলিশটাকে চাপালেন কেন হেডমাস্টার মশাই? হেডমাস্টার মশাই হেসে বললেন, ইবলিশ বলুন আর যাই বলুন, ছেলেটা কিন্তু ইন্টেলিজেন্ট। এই ধরনের ছেলেদের বলতে পারেন অ্যাবাভ অ্যাভারেজ, সাধারণের ব্যতিক্রম। সুযোগ পেলে, সুপথে চালিত হলে এরাই একদিন মানুষের মতো মানুষ হয়। এরপর মৌলবী সাহেব আর দ্বিরুক্তি করা সঙ্গত মনে করলেন না। মৌলবী সাহেব ভিন্ন জেলার লোক। লেবুদের পাড়ায় কাজীবাড়িতে জায়গির থাকেন। এই ব্যবস্থার পর থেকে লেবুকে রোজই মৌলবী সাহেবের সঙ্গে স্কুলে আসতে হয়, পথে কারো সঙ্গে দুষ্টুমি করার তেমন সুযোগ আর হয় না। কিছুদিন পরে স্কুলে শুরু হয়েছে হাফ ইয়ারলি পরীক্ষা। রুটিনমাফিক পরীক্ষার শেষের দিনে মৌলবী সাহেবের ওপর ভার পড়েছে ফোর্থ ক্লাসে গার্ড দেবার। সবাইকে বাদ দিয়ে লেবুর ওপর তার সতর্ক দৃষ্টি। রাতদিন দুষ্টুমি আর বাদরামি করে ছেলেটি পরীক্ষায় কি করে ভালো নম্বর পায়, সে রহস্য তিনি ভেদ করবেন। নিয়মিত পড়াশোনা না করেও ভালো নম্বর পাবার সহজ পথ হল পরীক্ষার সময় নকল করা। লেবু যা ছেলে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। আর চোখে কিছুক্ষণ লেবুর হাবভাব লক্ষ্য করে মৌলবী সাহেবের মনে হল অনুমানটা তার যেন মিথ্যে নয়। লেবু কিছুক্ষণ পরপরই বুক পকেটটা বাঁ হাতে আঙুল দিয়ে ফাঁক করে কি যেন দেখে নিচ্ছে, তারপর আবার লেখায় মন দিচ্ছে। ব্যাপারটা দু একবার দেখেই মৌলবী সাহেব লেবুর কাছে এসে হঠাৎ বললেন, দেখি তোমার জামার পকেটে কি আছে? লেবু আমতা আমতা করে বলল, ও কিছুই না স্যার। কিছুই না, কি রকম দেখি? বলেই তিনি বুক পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বের করলেন সিগারেটের একটা প্যাকেট। আর যায় কোথায়? মৌলবী সাহেব বলে উঠলেন, ছেলের এই বিদ্যেও হয়েছে দেখছি। সাধে কি আর হোপলেস বলি? বলেই তিনি সিগারেটের প্যাকেটটা যেমনই খুলেছেন অমনি একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। হঠাৎ তিনি তিরিং করে লাফিয়ে উঠলেন। ব্যাপারটা হলো সিগারেটের খালি প্যাকেটটার ভেতর ছিল কয়েকটা আরশোলার বাচ্চা। স্কুল ছুটির পরেই পুকুরে ছিপ ফেলে মৎস্য শিকারের আয়োজন করেছে লেবু আগে থেকেই। আরশোলাগুলো হলো বড়শির টোপ। হঠাৎ মুক্তি পাওয়ার আশায় আনন্দে একটা আরশোলা গিয়ে আশ্রয় খুঁজতে লাগল মৌলবী সাহেবের গলার কাছে দাড়ির নিচে।
সেটাকে কাবু করার আগেই ২-৩টা ঢুকে পড়ল তার পাঞ্জাবির ঢোলা আস্তিনের ভেতর। শটান ভেতরে গিয়ে উঠল। ভালো করে ব্যাপারটা বুঝবার আগেই ঊর্ধ্ববাহু মৌলবী সাহেব তিরিং করে লাফিয়ে উঠলেন। বেদিশা হয়ে লাফাতে লাফাতে তিনি পড়লেন গিয়ে পাশের একটি ছেলের ডেস্কের ওপর। ডেস্কের দোয়াত কলম সব উল্টে পড়ল গিয়ে ছেলেটার কোলে। কালি পরে জামা কাপড়, পরীক্ষার খাতা সব একাকার হয়ে গেল। মৌলবী সাহেবের সেদিকে খেয়াল করার ফুরসত নেই। তিনি তখনও কেবলই লাফাচ্ছেন। আসল ব্যাপার কিছুই বুঝতে না পেরে অবাক ছেলেরা হাঁ করে চেয়ে আছে কলম তুলে। পাশের কামরা থেকে শতুবাবু তাড়াতাড়ি ছুটে এলেন তাই রক্ষা। জামার নিচে হাত গলিয়ে অতি কষ্টে তিনি আরশোলা কটা বের করলেন। এতক্ষণ পরে নিষ্কৃতি পেয়ে মৌলবী সাহেব হাঁফ ছেড়ে বাঁচলেন। বললেন, হোপলেস, শতুবাবু, একেবারেই হোপলেস। পকেটে করে নিয়ে এসেছে কি না তেলাপোকা। যত সব হোপলেস বে-আদব। শতুবাবু অতি কষ্টে হাসি চেপে বেরিয়ে গেলেন। ছুটির পর লেবুর ডাক পড়ল হেডমাস্টার মশাইয়ের ঘরে। তার পেছনে পেছনে গেল আর সব ছেলে। কোনো রকম ভূমিকা না করেই লেবুকে হেডমাস্টার জিজ্ঞেস করলেন, পকেটে করে ওগুলো এনেছিলে কেন? নিরুত্তর লেবু নত মুখে দাঁড়িয়ে রইল। তিনি আবার তাড়া দিয়ে উঠলেন, কি হে, কথার জবাব দিচ্ছ না যে? কিছুক্ষণ পর লেবু বলে উঠল, আমার তো কোনো দোষ নেই স্যার, উনিই তো ইচ্ছে করে আমার পকেট থেকে টেনে এগুলো বের করলেন। তা বুঝেছি, কিন্তু তুমি কেন ওগুলো পকেটে করে স্কুলে এনেছিলে? পুকুরে ছিপ ফেলবার কথাটা গোপন করে লেবু বলল, আরশোলা পুষব বলে ধরে এনেছিলাম স্যার। লেবুর কথা শুনে সবাই একযোগে হেসে উঠল। হেডমাস্টার বললেন, দুনিয়ার আর কোনো জিনিস পেলে না পুষতে, তাই আরশোলা পুষতে সাধ হয়েছে। তোমাকে আমি আরশোলা পোষাচ্ছি। ঘরের ওই কোণে আরশোলা আছে। যাও, ওখানে দেয়ালমুখো দাঁড়িয়ে থাকোগে। আধঘণ্টা পর তোমার ছুটি। মিনিট ৫ পরে মৌলবী সাহেব ছাতা হাতে বেরিয়ে যাচ্ছিলেন। তাই দেখে লেবুর মাথায় চট করে একটা বুদ্ধি এসে গেল। হেডমাস্টারকে সে বলল, স্যার, এখন রোজ স্কুলে আসবার সময় মৌলবী সাহেবের সঙ্গে আসি। হ্যাঁ, তা তো আমার জানাই রয়েছে। কিন্তু যাবার সময়ে লেবু কি বলতে চাইছে হেডমাস্টার মশাই তা সহজেই বুঝে ফেললেন। অন্যদিকে মুখ ফিরিয়ে অতি কষ্টে হাসি চেপে তিনি বলে উঠলেন, বুঝেছি। আর বলতে হবে না। স্কুলে আসার সময় পাহারাধীনে এলে যাবার সময়ও সে ব্যবস্থা হবে না কেন, এই তো বলতে চাইছ? যুক্তি যে তোমার অকাট্য তা মানতেই হবে। যাও, কিন্তু পথে দুষ্টুমি করো না। আর তা ছাড়া মৌলবী সাহেবকে, যাকে সবাই আমরা মান্যগণ্য করি, তাকে বিরক্ত করতে যেও না। আচ্ছা স্যার। হেডমাস্টারের কথায় সায় দিয়ে লেবু বেরিয়ে গেল। কিন্তু যেতে যেতে ভাবতে লাগল মানুষ নিজে যা মনে করে সবসময় তা ঘটে কি? অঘটন তো কারো ইচ্ছা অনিচ্ছায় ঘটে না। আজকের ব্যাপারটা কি লেবুর ইচ্ছায় ঘটেছে? লেবু কি চেয়েছিল মৌলবী সাহেব তাকে সন্দেহ করবেন আর পকেট থেকে আরশোলার বাক্সটা টেনে বের করবেন? অথবা তিনি কি মনে করেছিলেন ওটা খুললেই এমন বিপদ ঘটবে? লেবুদের বাড়ি থেকে স্কুলে যেতে একটা ছোট খাল পার হতে হয়। খাল পেরিয়েই কুমোরপাড়া। পাড়াটার গা ঘেঁষে চলে গেছে পায়ে চলা সরু পথ। সময় বাঁচানোর জন্য সোজা পথে যেতে হলে এটাই সে পথ। মৌলবী সাহেবের সঙ্গে এ পথেই সেদিন লেবু যাচ্ছিল স্কুলে। যেতে যেতে তার চোখে পড়ল একটা কাঠবিড়ালি। কাঠবিড়ালিটা মাটি থেকে খুঁটে খুঁটে কি যেন মুখে দিচ্ছিল। লেবুর জন্য সুবর্ণ সুযোগ। মুহূর্তে সে স্থান কাল পাত্র ভুলে গেল। পকেট হাতড়ে দেখল, রবারের ছোট গুলতিটা ঠিকই আছে, মাটির তৈরি গুলিও আছে ২-৩টা।
কাঠবিড়ালি শিকারের এমন সুযোগ হেলায় হারানো যায় না। মৌলভী সাহেবের দৃষ্টি এড়িয়ে এক মুহূর্তে সে তার গুলতিটার সদ্ব্যবহার করে ফেলল। আমগাছটার ঠিক পাশেই স্তূপাকারে সাজানো রয়েছে কুমোরদের অনেকগুলো মেটে হাঁড়ি পাতিল। বেচারা লেবুকে হতাশ করে দুষ্টু কাঠবিড়ালি তিরিং করে লাফিয়ে উঠল গিয়ে আমগাছের ডগায়। এদিকে লেবুর লক্ষ্যভ্রষ্ট গুলিটা লাগল গিয়ে একটা হাঁড়ির গায়ে। গাছের নিচে সেই হাঁড়িটা যেই ভেঙেছে অমনি স্তূপের ওপর থেকে গড়িয়ে পড়ল আরও 15-20টা হাঁড়ি পাতিল। সবকটাই ভেঙে চুরমার। পলকে প্রলয়কাণ্ড ঘটে গেল। আওয়াজ হলো যেন একটা বোমা ফাটল এইমাত্র। কিসে কি হলো মৌলভী সাহেব কিছুই বুঝতে পারলেন না। পিছনে চেয়ে দেখলেন, লেবু ততক্ষণে হাওয়া। কুমোরবাড়ি থেকে চিৎকার করে ছুটে এল পাগলা গোছের একটা লোক। এসে সামনেই পেল মৌলভী সাহেবকে। হাঁড়ি ফাটার শব্দে হতভম্ব হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। লোকটা এসেই তার লম্বা কর্তার খুঁট টেনে ধরল। বলল, চাইয়া দেখবার লাগছেন কি? দাম না দিলে যাইতে দিমু না। মৌলভী সাহেব আরও হতভম্ব। তিনিও রেগে বলে উঠলেন, কাপড় ছেড়ে কথা বলো বে আদব কাহাকা। তোমার হাঁড়ি কি আমি ফাটিয়েছি যে দাম দেব? কিন্তু কার যুক্তি কে শোনে? পাগলা লোকটা নাছোড়বান্দা বলে উঠল, একটা ছেইলারে লইয়া রোজ রোজ আপনে স্কুলে যাইন না এহান দিয়া? হেই ছেইলাডার এই কাম। হেই তো পাছের থনে দৌড় মারছে, দেখছি সব। পেছনের একটা বাড়ির আড়াল থেকে উকি দিয়ে লেবু সব দেখছিল। একেই বলে উদর পিণ্ডি বুধোর ঘাড়ে। অবশেষে মৌলভী সাহেব অতগুলো হাঁড়ির দাম নগদ দিতে না পেরে হাতের ছাতাটা বাঁধা রাখলেন। ছাতা বাঁধা রেখে স্কুলের পথ ধরলেন। বললেন, 2 দিন পর মাইনে পেলে ছাতাটা ছাড়িয়ে নেবেন। শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতে মৌলভী সাহেবের হাতে থাকত ওই একটা ছাতা। কাঁধে হলদে সুতোর বুটাতোলা বড় একখানা রুমাল। প্রয়োজনের সময় যা ব্যবহৃত হতো জায়নামাজ হিসেবে। বলতে গেলে এই দুটি বস্তু ছিল তার নিত্য সঙ্গী। আজই প্রথম দেখা গেল স্কুলের পথে মৌলভী সাহেবের কাঁধে রুমালখানা আছে, কিন্তু হাতে ছাতাটি নেই। এদিকে ভিন্ন পথে এসে লেবু কিন্তু চুপচাপ বসে ছিল তার ক্লাসে। বসে বসে মুহূর্ত গুনছিল কোন সময়ে তার ডাক পড়বে হেডমাস্টারের কামরায়। কিন্তু কি আশ্চর্য, ডাক পড়ল না। ফার্সি পড়াতে ক্লাসে এসে মৌলভী সাহেব নিজেও কিছু বললেন না। স্বাভাবিক কারণেই তাকে আজ বড় বিমর্ষ দেখাচ্ছিল। লেবুর মনটা হঠাৎ ভরে গেল মৌলভী সাহেবের প্রতি সহানুভূতিতে। অনুতাপও কম হল না তার। বাড়ি গিয়েও সে মনে শান্তি পেল না। পরের দিন স্কুলে যাওয়ার সময় হয়েছে। লেবুর পা নড়ছে না আজ কাজীবাড়ি গিয়ে মৌলভী সাহেবের সামনে দাঁড়াতে। তবু 1 পা 2 পা করে নিতান্ত অপরাধীর মতো সে এগিয়ে গেল। অপরাধীর মতোই সে কাছারি ঘরের বাইরে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে শুনতে লাগল, বুড়ো কাজী সাহেবের সঙ্গে কথা বলছেন মৌলভী সাহেব। বলছেন, মাস্টারি কাজ আর ভালো লাগছে না। এর চেয়ে গায়ে গিয়ে চাষবাস করাও ভালো। কাল বাড়ির চিঠি পেলাম ছেলেপিলেরা ভুগছে অসুখে বিসুখে। তার ওপর আবার বিপদ দেখুন, বাপ দাদার আমলের সামান্য একটু জোত জমি ছিল, তাও নিলামে উঠতে চলেছে বাকি খাজনার দায়। এই চাকরি করে দূরে থেকে কত দিক আর সামলাব। বলতে বলতে বাইরে এসে দেখলেন, লেবু দাঁড়িয়ে আছে। তাকে বললেন, আজ আর স্কুলে যাব না লেবু, মনটা তেমন ভালো নেই। এই দরখাস্তটা দিও হেডমাস্টার মশাইকে। হঠাৎ লেবু বলে উঠল, আমাকে মাফ করুন স্যার, আমি আর দুষ্টুমি করব না। মৌলভী সাহেব লেবুকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। না লেবু, তুমি তো ইচ্ছা করে কোনো অন্যায় করনি, সবই ঘটনাচক্রে ঘটে গেছে। তোমরা ভালো হবে, মানুষ হবে, এই তো আমাদের কামনা।
লেবু যেন মৌলবী সাহেবের কাছ থেকে সেদিন এক নতুন দীক্ষা গ্রহণ করল। লেখক পরিচিতি: মোহাম্মদ নাসির আলী ১৯১০ খ্রিস্টাব্দে ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে দৈনিক ইত্তেহাদ পত্রিকার শিশু বিভাগের পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নৌরোজ কিতাবিস্তান নামক প্রকাশনা প্রতিষ্ঠানও গড়ে তোলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ মণিকণিকা, শাহী দিনের কাহিনী, ছোটদের ওমর ফারুক, বোকা বকাই, লেবু মামার সপ্তকাণ্ড ইত্যাদি। শিশু সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি ও মূলভাব: স্কুলের 4th ক্লাসের ছাত্র লেবু। শিক্ষক ও বন্ধুদের কাছে সে দুষ্টের শিরোমণি হিসেবে পরিচিত। নানা ধরনের উৎপাত ও দুষ্টুমির কারণে সবাই তার নাগালের বাইরে থাকার চেষ্টা করত। একবার চণ্ডীতলার এক পাঠশালার দেয়ালে আপত্তিকর ছড়া লেখার অভিযোগ পেয়ে হেডমাস্টার সব ছাত্রকে ডেকে জানতে চাইলেন, কে এই কাজ করেছে। লেবু দাঁড়িয়ে সেই অন্যায় কাজের দায় স্বীকার করল। তার এই সৎসাহস দেখে হেডমাস্টার খুশি হলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, সে যেন আর একা একা স্কুলে না আসে। মৌলবী সাহেবের সঙ্গেই প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দিলেন। লেবু পড়ল বিপদে। মৌলবী সাহেবের সঙ্গে আসার পথে সে কারো সঙ্গে দুষ্টুমি করার সুযোগ পেত না। তবে একদিন ঘটল অঘটন। কুমোরপাড়ার পাশ দিয়ে যাওয়ার সময় লেবুর চোখে পড়ল এক কাঠবিড়ালি। কাঠবিড়ালিটি শিকার করতে গেলে ভেঙে পড়ল ১৫-২০টি হাঁড়ি। এই অবস্থা দেখে লেবু দৌড়ে পালাল। কিন্তু কুমোরপাড়া থেকে এক লোক এসে ধরল মৌলবী সাহেবকে। হাঁড়ির দাম হিসেবে বেচারা মৌলবী সাহেব বাঁধা রাখলেন নিজের ছাতাটা। দূর থেকে এ দৃশ্য দেখে লেবুর অনুতাপ হল। পরদিন সে মৌলবী সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইল। মৌলবী সাহেব তাকে বুকে জড়িয়ে নিলেন। শিক্ষকের এই মহানুভবতা লেবুকে বদলে দিল। নিছক আনন্দ যেমন মানুষকে বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে নিতে পারে। শব্দার্থ ও টিকা: গরহাজির, অনুপস্থিত। 4th ক্লাস: সেকালে 4th ক্লাস বলতে এখনকার 7ম শ্রেণী বোঝায়। মৌলবী: ইসলাম ধর্ম সম্পর্কে অভিজ্ঞ মুসলিম পণ্ডিত। প্রমাদ: বিপদের আশঙ্কা। উৎপাত, উপদ্রব। অবান্তর, অপ্রাসঙ্গিক, মূল প্রসঙ্গের বহির্ভূত। হোপলেস, আশাহীন, নির্বোধ। ইংরেজি হোপলেস। কাহাকা, কোথাকার। ইবলিশ, শয়তান। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, জ্ঞানী। দ্বিরুক্তি: দ্বিতীয়বার উক্ত, দ্বিতীয় দফায় উল্লেখ। জায়গির: বিনা খরচে কোনো পরিবারে থাকা খাওয়ার ব্যবস্থা। হাফ ইয়ারলি, অর্ধবার্ষিক। ইংরেজি হাফ ইয়ারলি। টোপ: বড়শিতে গাঁথা মাছের খাদ্য। আনতিন: কোট বা জামার হাতা। বেদিশা, দিশাহারা। নিষ্কৃতি: মুক্তি, অব্যাহতি। গুলতি: মাটির ঢিল ছোড়ার ধনুকবিশেষ। মেটে: মাটি দ্বারা নির্মিত। উদরপিণ্ডি: একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। বুধর ঘাড়ে, বিচারালয়, অফিস। বৈঠক ঘর: কাছারি, ঘর। দরখাস্ত, আবেদন, আর্জি। দীক্ষা, উপদেশ, শিক্ষা। নমুনা প্রশ্ন: বর্ণনামূলক প্রশ্ন। ১. ক 4th ক্লাসে মৌলবী সাহেব কোন বিষয় পড়াতেন? মৌলবী সাহেব ছাত্রদের সংক্ষিপ্ত রচনা লিখতে দিলেন কেন? উত্তর: 4th ক্লাসে মৌলবী সাহেব ফার্সি বিষয় পড়াতেন। মৌলবী সাহেব ছাত্রদের সংক্ষিপ্ত রচনা লিখতে দিলেন কারণ সেদিন বাংলা শিক্ষক শতবাবু অনুপস্থিত থাকায় মৌলবী সাহেবকে বাংলার ক্লাস নিতে হয়।
কিন্তু ফোর্থ ক্লাসের ছাত্ররা, বিশেষ করে লেবু, দুষ্টুমির জন্য কুখ্যাত ছিল এবং তিনি নিজেও বাংলায় পড়াতে স্বচ্ছন্দ ছিলেন না। ক্লাসে গোলমাল এড়ানো, শৃঙ্খলা বজায় রাখা এবং সময় নির্বিঘ্নে পার করার জন্যই তিনি ছাত্রদের একটি সংক্ষিপ্ত রচনা লিখতে দেন। এতে ছাত্ররা ব্যস্ত থাকে এবং দুষ্টুমি করার সুযোগ পায় না, এই ছিল তার উদ্দেশ্য। খ. নিছক আনন্দ যেমন মানুষকে বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে নিতে পারে। কথাটির তাৎপর্য দীক্ষা গল্পের আলোকে ব্যাখ্যা করো। উত্তর: নিছক আনন্দ যেমন মানুষকে বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে নিতে পারে, এই কথাটির তাৎপর্য দীক্ষা গল্পের ঘটনাপ্রবাহে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র লেবু স্বভাবতই দুষ্ট, চঞ্চল ও দুষ্টুমিপ্রবণ। সে অধিকাংশ সময়েই নিছক আনন্দের বশে কাজ করে, কাজের পরিণাম নিয়ে ভাবে না। কাঠবিড়ালি শিকারের লোভে গুলতি ছুঁড়ে সে কুমোরপাড়ার বহু হাঁড়ি ভেঙে ফেলে। এই দুষ্টুমি তার কাছে ছিল মুহূর্তের আনন্দ, কিন্তু তার ফল ভোগ করতে হয় নির্দোষ মৌলবি সাহেবকে। তাকে হাঁড়ির দাম দিতে গিয়ে নিজের প্রিয় ছাতা বন্ধক রাখতে হয়। অর্থাৎ লেবুর নিছক আনন্দ অন্যের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। উক্তিটির প্রথম অংশটি এখানেই বাস্তব রূপ পায়। অন্যদিকে, ঘটনার পর লেবুর মনে অনুশোচনা জন্ম নেয়। মৌলবি সাহেবের কষ্ট ও বিমর্ষতা তাকে গভীরভাবে নাড়া দেয়। পরদিন লেবু অপরাধীর মতো তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং আর দুষ্টুমি না করার প্রতিজ্ঞা করে। মৌলবি সাহেব কোনো রাগ বা কঠোরতা দেখান না, বরং স্নেহ ও আন্তরিকতায় লেবুকে বুকে জড়িয়ে ধরে বলেন, সবই ঘটনাচক্রে ঘটেছে এবং তিনি বিশ্বাস করেন লেবু একদিন ভালো মানুষ হবে। এই ক্ষমা ও মানবিক আচরণই লেবুর মনে প্রকৃত পরিবর্তন আনে। এভাবেই গল্পটি দেখায়, নিছক আনন্দ মানুষকে বিপথে ও বিপদে ফেলতে পারে, কিন্তু ক্ষমা ও আন্তরিকতা মানুষের চরিত্র সংশোধন করে তাকে সুপথে ফিরিয়ে আনতে পারে। মৌলবি সাহেবের মহানুভবতা লেবুর জীবনে এক নতুন উপলব্ধি বা দীক্ষা এনে দেয়, যা গল্পের মূল শিক্ষাও বটে। 2. ক. হেডমাস্টার মশাই লেবুকে অ্যাবাভ অ্যাভারেজ মনে করেন কেন? উত্তর: হেডমাস্টার মশাই লেবুকে অ্যাবাভ অ্যাভারেজ মনে করেন, কারণ লেবু দুষ্ট হলেও সে নির্বোধ বা অসৎ প্রকৃতির নয়। সে বুদ্ধিমান, সাহসী এবং নিজের ভুল স্বীকার করার মানসিকতা রাখে। চণ্ডীতলার পাঠশালার দেয়ালে আপত্তিকর ছড়া লেখার ঘটনার সময় অন্যরা চুপ করে থাকলেও লেবু নিজে দাঁড়িয়ে দায় স্বীকার করে নেয়। এই সৎসাহস, সত্য বলার দৃঢ়তা ও আত্মসমালোচনার ক্ষমতাই হেডমাস্টারের চোখে তাকে সাধারণ ছাত্রদের চেয়ে আলাদা করে তোলে। হেডমাস্টার মশাই বুঝেছিলেন, সঠিক দিশা ও সুযোগ পেলে লেবুর এই অতিরিক্ত বুদ্ধি ও সাহস দুষ্টুমিতে নয়, বরং ভালো কাজে লাগতে পারে। তাই তিনি মনে করেন, লেবু সাধারণের মতো নয়, বরং গড়ের চেয়ে বেশি যোগ্য, অর্থাৎ অ্যাবাভ অ্যাভারেজ। খ. দীক্ষা গল্প অবলম্বনে ছাত্র শিক্ষকের মাঝে আন্তরিকতাপূর্ণ সম্পর্কের পরিচয় তুলে ধরো। উত্তর: দীক্ষা গল্পে ছাত্র শিক্ষকের মধ্যে আন্তরিক, মানবিক ও স্নেহপূর্ণ সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। এখানে শাসন বা কঠোরতার চেয়ে ভালোবাসা, বোঝাপড়া ও ক্ষমার মাধ্যমে শিক্ষাদানের গুরুত্ব বিশেষভাবে প্রকাশ পেয়েছে। লেবু ছিল দুষ্ট ও চঞ্চল প্রকৃতির ছাত্র। তার দুষ্টুমির জন্য শিক্ষকরা তাকে হোপলেস বলেও ভর্ৎসনা করতেন। তবু হেডমাস্টার মশাই লেবুর ভেতরের সম্ভাবনা বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন, লেবু বুদ্ধিমান এবং সঠিক পথে পরিচালিত হলে সে ভালো মানুষ হতে পারে। তাই শাস্তির বদলে তাকে দায়িত্ব ও নিয়ন্ত্রণের মধ্যে রাখার ব্যবস্থা করেন, মৌলবি সাহেবের সঙ্গে স্কুলে আসার নির্দেশ দেন।
এটি ছিল সংশোধনের এক শিক্ষামূলক কৌশল। অন্যদিকে মৌলভী সাহেব শুরুতে লেবুকে ভয় পেলেও এবং বিরক্ত হলেও ধীরে ধীরে তার প্রতি এক ধরনের দায়িত্ববোধ ও মমতা গড়ে ওঠে। কুমোরপাড়ার ঘটনার পর লেবুর ভুলে মৌলভী সাহেব ক্ষতিগ্রস্ত হলেও তিনি লেবুর ওপর কঠোর হননি। বরং লেবু যখন অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তখন মৌলভী সাহেব তাকে স্নেহভরে বুকে জড়িয়ে ধরেন এবং বলেন যে সে ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় করেনি। এই ক্ষমা, সহানুভূতি ও বিশ্বাসী লেবুর মনে গভীর প্রভাব ফেলে। এই গল্পে দেখা যায়, শিক্ষক শুধু পাঠদানকারী নন, তিনি একজন অভিভাবক, পথপ্রদর্শক ও চরিত্র গঠনের কারিগর। ছাত্রের ভুলকে ক্ষমা করে তাকে সঠিক পথে ফেরানোর যে আন্তরিক প্রয়াস, তাই ছাত্র শিক্ষকের সম্পর্ককে সত্যিকার অর্থে মানবিক ও অর্থবহ করে তোলে। দীক্ষা গল্পে এই সম্পর্কই লেবুর জীবনে পরিবর্তনের মূল কারণ হয়ে ওঠে।